কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। চারু আর বিপিনের বিয়ের পর আচমকাই বদলে যায় ওদের জীবন। সারাদিন ভালো থাকলেও রাতের বেলা চারু কেমন যেন অদ্ভুত আচরণ করে। কাউকে যেন দেখতে পায় আর শুনতে পায় ছোটবেলার একটা ছড়ার সুর। কেউ যেন গুনগুন করে গান গাইছে। জানা যায় চারুর যমজ বোন পারুর আত্মা ফিরে এসেছে ওর জীবনে। কারণ চারুর জন্যই নাকি মরতে হয়েছিল পারুকে। কি সেই ইতিহাস? কেন পারুর মনে এত হিংসা? চারু আর বিপিন কি পারবে এই সমস্যা থেকে বেরোতে? জানতে হলে শুনতে থাকুন বং ভুতুড়ের এইবারের নিবেদন, চারুর ভয়। কোথায় একটা শব্দ হলো বলে মনে হলো না? কি গো, শুনতে পেলে? কথাটা বলতে বলতে পাশে শুয়ে থাকা বিপিনকে একটা ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করে চারু, কিন্তু বিপিনের ঘুম বেশ গভীর। এতগুলো কথার উত্তরে সে একবার মাত্র ক্ষীণ শব্দ করে আবার চোখ বন্ধ করে। তাছাড়া কালকে ভোরবেলা উঠে বিপিনকে বেরিয়ে পড়তে হবে। কাল হাট আছে, সেখানে সকাল সকাল পৌঁছাতে না পারলে সমস্যায় পড়তে হবে। ওই হাটই একমাত্র ভরসা ওদের সংসারের। পাশের ঘরে দুজনের মা বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এত রাতে কারুর ঘুম কখনো ভাঙে না, কিন্তু আজ একটা শব্দ শুনে চারুর ঘুমটা ভেঙে গেল। চারু চারদিকটা তাকিয়ে ভালো করে দেখল, একটা কেমন যেন চেনা চেনা শব্দে গুনগুন করে গান করলে যেমন একটা সুর ছড়িয়ে থাকে, চারপাশটা অনেকটা সেই রকম। চারুর মনে হলো তার কানের ভেতরে যেন এখনো সেই গুনগুনের সুরটা বাজছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে চারু রানীর বিয়ে হবে টুপর মাথায় দিয়ে। চারু মুখ তুলে তাকায় চারপাশে। ঘরের ভেতরে টেবিলের একপাশে হ্যারিকেনের আলোটা কমিয়ে রাখা ছিল। এখন সেটা আগের মতো জ্বললেও তার আলোটা যেন ঘরের চারপাশের অন্ধকারকে সরাতে পারছে না। চারু বিছানা থেকে সামান্য উঠে মাথাটা ঘুরিয়ে চারপাশটা দেখছিল। হঠাৎ করে তার চোখটা চলে গেল ঠিক তার পিঠের কাছ বরাবর ওপরের দিকে। বিপিনদের এই বাড়িটা পাকা, ইলেকট্রিসিটি আলো ওই দিকে না ঢুকলেও কিছুদিনের মধ্যেই এসে পড়বে, এমন কথাবার্তা গ্রাম পঞ্চায়েতে চলছে। পাকা বাড়ি, মাথার ওপরে টালির ছাদ, সেই টালির ছাদের একটা বাঁশের কাছ থেকে ঝুলছে একটা লাল রঙের দড়ি, আর সেই দড়ির সঙ্গে ফাঁস লাগিয়ে কে একটা যেন ঝুলে রয়েছে। তার দুটো পা একদম এসে পড়েছে চারুর পেটের কাছটায়। ঝুলে থাকা মূর্তিটার মুখ থেকে বেরিয়ে আসা লাল রক্ত টপ টপ করে এসে পড়ছে চারুর গায়ের ওপর। কোনো রকমে চারু আস্তে আস্তে মুখটা তুলে তাকালো সামনের দিকে। হ্যারিকেনের আলোয় স্বপ্ন দেখা সম্ভব নয়, কিন্তু কোথা থেকে যেন একটা হলুদ আলো যেন ঝুলতে থাকা মূর্তিটার মুখটা তাকে দেখিয়ে দিয়েছে। একটা বীভৎস চিৎকার তার মুখ থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু চারুর মনে হলো
তার গলার কাছটা কে যেন চেপে ধরে রয়েছে। চিৎকার করতে না পারার যন্ত্রণা, একটা অদ্ভুত ভয় আর কষ্ট যেন একসাথে চারুর ঘা হয়ে উঠতে লাগলো। গোটা শরীরে দগদগে ঘা হলে যেমন জ্বালা হয়, তারও তেমনই হতে লাগলো। বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার শরীরটা যেন পাথরের মতো হয়ে গেছে, আর সেই পাথরের দুই চোখ নিয়ে সে সামনের দিকে তাকিয়ে যাকে দেখে চলেছে, সেই ঝুলন্ত ফাঁস লাগা মূর্তিটার মুখটা একদম তারই মতো। তার মতো দুটো ফ্যাকাশে চোখ, তার মতোই পাতলা ঠোঁট, ফর্সা গায়ের রং, কপালের একপাশে একটা কালো ছোট তীর, মাথার চুল পর্যন্ত তার মতো। চারু চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু পারল না। কি একটা ভয় যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তখন সে বুঝতে পারছিল ঝুলতে থাকা মূর্তিটা যেন অদ্ভুতভাবে নিচু হয়ে তার দিকে এগিয়ে আসছে। তার মাথাটা আস্তে আস্তে নামছে নিচের দিকে, আর তারই সঙ্গে সামঞ্জস্য রেখে শরীরটা উঠে যাচ্ছে উপরে। চারু হাতড়াতে লাগলো। তার হাতটা গিয়ে পড়ল বিপিনের পিঠের ওপর। বারবার ধাক্কা দেওয়ার পরেও বিপিন যখন উঠছে না, তখন চারু নিজের হাতের ছোট ছোট নখগুলো যেন বিপিনের খালি গায়ের ওপর বসিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। বিপিনের কিন্তু ঘুম ভাঙল না। মুখে একটা শব্দ করে সে আবার ঘুমাতে লাগলো। চারু কিন্তু এখন আরো একটা ব্যাপার দেখতে পেয়েছে। যে মুখটা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে, তার মুখের কোলবে এতক্ষণ বেরিয়ে আসছিল রক্ত। এখন তার মুখটা যেন খানিকটা বদলে গেছে। তারই মতো দেখা সেই মুখটার বদলে এখন সেখানে দেখা যাচ্ছে একটা কালো অদ্ভুত মুখ। সেই মুখের সাদা ফ্যাকাশে চোখগুলো যেন চারুকে গিলে খাওয়ার চেষ্টা করছে। তার হাঁ করা মুখের ভেতর থেকে ওই কালো কালো ওগুলো কি বেরিয়ে আসছে। চারু আর থাকতে পারল না, জোরে একটা চিৎকার করে বিছানার উপরে লাফিয়ে উঠল। এই কি হলো? আরে কি হলো তোমার? স্বপ্ন দেখলে নাকি? বিছানার ওপরে উঠে বসার সঙ্গে সঙ্গে চারু বুঝতে পারল এতক্ষণ ধরে যেটা সে দেখে চলেছে সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কোথাও কিচ্ছু নেই। তারই মতো দেখতে উপর থেকে নেমে আসা বীভৎস মুখটাও এখানে নেই। বিপিন চারুর কাঁধের কাছে হাত রেখে তাকে টেনে নিল নিজের কাছে। মাথার কাছে হাত রেখে বুঝতে পারল আরো থরথর করে কাঁপছে সে। পাশে রাখা জলের জায়গাটা এনে দিল চারুকে। জল খেয়ে সামান্য ধাতস্থ হয়ে চারু কাঁপা কাঁপা গলায় বলল, মনে হয় খারাপ স্বপ্ন দেখেছি। আমারও সেটাই মনে হচ্ছে। আরে আমি তো আগেই বলেছিলাম তোমার শরীরটা ভালো নয়। আচ্ছা তাহলে কাল না হয় আমি হাটে নাই বা গেলাম, বাড়িতেই না হয়। ও কথা বললে কি করে হবে? হাটে না গেলে যে সমস্যা। তাছাড়া হঠাৎ করে কাল সকালে হাটে না গেলে মা বাবা খারাপ কিছু ভাবতে পারে। তুমি হাটে যাও, আমার জন্য চিন্তা করো না। বিপিন চারুকে একরকম জোর করেই শুইয়ে দিল। স্বপ্ন ভেবে সমস্ত ব্যাপারটাই নিজের মাথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল চারু। বিপিন আবার কিন্তু ঘুমিয়ে পড়েছিল। বিছানায় শুয়ে চারু এপাশ ওপাশ করতে করতে চোখটা বন্ধ করতে যাবে, এমন সময় তার চোখ চলে গেল ঘরের একটা কোণে। আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল ঘরের কোণে দেওয়ালের কাছে ঠিক একটু আগে দেখতে পাওয়া কে যেন দাঁড়িয়ে আছে ঘাড় কাত করে। আর তার গলায় বাঁধা ফাঁসের দড়িটা ঝুলছে এক পাশে। আর সহ্য করতে পারল না চারু। চিৎকার করে গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল এক মুহূর্তের মধ্যে। আমি তো কিছুই বুঝতে পারছি না।
নতুন বৌমার এমনটা কি করে হলো? সবই তো ঠিকঠাক ছিল তাহলে। আচ্ছা, তুই কিছু জানিস না তো? আরে আমি কি বলবো বলো তো, আমি তো নিজেই কিছু বলতে পারছি না। তারপরে আবার সেই দিন থেকে তো শুরু হয়েছে। বিপিনের বাবা আর বিপিন তাদেরই বাড়ির উঠোনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। বিপিনকে বেরিয়ে পড়তে হবে। এই 3 দিন ধরে চারুর ওপর যেন ঝড় বয়ে গেছে। অন্ধকার নামলে সে কিছুতেই চোখের পাতা বন্ধ করতে পারে না। কালো অন্ধকার এলেই যেন তার গোটা শরীরে রন্ধ্রে রন্ধ্রে জন্ম নেয় একটা নতুন ভয়। সে যে কোনো কিছুকে দেখেই চিৎকার করে ওঠে। যে কোনো ছায়ামূর্তি দেখলে চিৎকার করে বলে, ওই যে ওইখানে ওইখানে। অন্ধকার হয়ে গেলে চারুকে তার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বাইরে বেরোতে দেয় না। ঘরে হ্যারিকেনের আলো জ্বালানো থাকে, সেখানেই চারু নিজের মতো থাকে। সচরাচর সমস্যা হয় না, কিন্তু একবার সমস্যা হলে বিপদটা হয় ভয়ঙ্কর। হ্যারিকেনের কাঁচ ভেঙে ঘরের ভেতরে সব কিছু ছড়িয়ে ফেলে সে এক একাকার কাণ্ড হয়ে যায়। এভাবে তো চলতে দেয়া যাবে না বিপিন। বৌমার কি হলো আগে দেখ। রোগবালাই মানুষের হতেই পারে, কিন্তু কিন্তু তার তো একটা সমাধান দরকার নাকি? এক কাজ কর, তুই আমাদের গ্রামে বরঞ্চ একটা খবর দিয়ে আজই না হয়। হ্যাঁ, বিপিন সেটাই ভাবছিল। হাটে আজকে যেতেই হবে, না গেলেই নয়। বিকেলে ফিরে কবিরাজ মশাইকে নিয়ে একেবারে বাড়িতে আসবে। কবিরাজ মশাই দেখে শুনে কিছু একটা ব্যবস্থা করুক, কিন্তু তার অন্য সন্দেহ ছিল। চারুর মধ্যে পাগলামির কোনো লক্ষণ আগে থেকে ছিল না। হতে পারে যে পাগলামির একটা ব্যাপার তার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল এবং এখন কোনো একটা কারণে সেটা বাইরে বেরিয়ে আসছে। এমনিতেই চারুর বিয়ের সময় অনেক ঝামেলা হয়েছিল, সেই সব কথা বিপিন এখন আর মনেও করতে চায় না। বিপিন সেদিনের মতো হাটে চলে গেল। দিনের বেলায় কিন্তু চারুর কোনো সমস্যা নেই। রান্নাঘরে বসে শাশুড়ি মায়ের সঙ্গে রান্নার কাজে সাহায্য করতে করতে চারু বলল, মা, তুমি আর বাবা একবার মুকুন্দপুর থেকে ঘুরে এসো না। তোমার মেয়ে তো কতবার তোমাদের যাওয়ার কথা বলছিল। আমাদের জন্যই তো একটু দেরি হলো, তবে এবার ঘুরে এসো। আমাদের কথা আর তোকে ভাবতে হবে না রে। তুই একটু শরীরটা সুস্থ কর দেখি। রাতের বেলা কি হয় তোর? অমন করিস কেন? কথাটা শুনেই চারু কেমন যেন হয়ে যায়। রাতের কথা বললে তার কি যেন হয়ে যায়। রাতের অন্ধকারে তার ঘরের ভেতরটা যেন বদলে আসে কেমন ভাবে। চারু বলল, আমি জানি না, কিন্তু অন্ধকার হলেই মনে হয় কে যেন আমায় দেখছে। কে যেন ঘরের ভেতরে বাইরের সব জায়গা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব ভয় হয়। আর মনে হয় এক্ষুনি ও আমায় কোথাও নিয়ে যাবে। ওর গলায় ঝুলে থাকা ফাঁসটা যেন আমার গলায় পরিয়ে দেবে। এতক্ষণ খুব ভালোভাবেই কিছু একটা তরকারি কুটছিল সে। এই কথাগুলো বলার সময় তার চোখ চলে গেল সোজা বিপিনের মায়ের দিকে। তার দু চোখে ভয়, চোখের পাতা তীর তীর করে কাঁপছে। কপালের মাঝখানে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কথাগুলো বলতে বলতে কখন যে চারুর আঙুলটা বঁটির ওপরে বসে গিয়েছে সে নিজেও দেখেনি। রক্ত বেরিয়ে তরকারিতে ছড়িয়ে পড়তে লাগলো। ব্যাপারটা চোখে পড়তেই বিপিনের মা প্রায় চিৎকার করে উঠল, সর্বনাশ, সর্বনাশ, হাত কেটে ফেলেছে তো। আরে আরে ওঠ 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 এখান থেকে। চারু বিপিনের মায়ের চিৎকারে খেয়াল করলো যে তার হাত কেটে গেছে। বুড়ো আঙুলটা কেটে গিয়ে ভেতরের সাদা হাড় মাংস পর্যন্ত দেখা যাচ্ছে। বিপিনের মায়ের কথাটা শোনার আগে পর্যন্ত তার একটুও ব্যথা হয়নি। এবার প্রবল ব্যথা হতে লাগলো। বঁটি ফেলে তাড়াতাড়ি উঠে গিয়ে হাতের রক্ত ধুয়ে কোনো রকমে একটা ওষুধ লাগিয়ে তাতে কাপড় বেঁধে নিল চারু। বিপিনের মা বলল, বৌমা,
তুমি একটু সাবধানে থেকো মা। মনে হয় তোমার সময়টা ভালো যাচ্ছে না। এমনিতেই এত বিপদ, তারপর এইভাবে কাজে বসে হাত কাটা, এ তো ভালো লক্ষণ নয়। বাকি গোটা দিনটা চারু কেমন যেন মনমরা হয়ে রইল। তার বারবার মনে হতে লাগলো, ওটা কে? কেন আমি আমাকেই বারবার দেখি? কেন আমি আমাকেই ফাঁসির দড়ি গলায় বাঁধা অবস্থায় দেখতে পাই? চারু বুঝতে পারে না কোনো কিছুই। হঠাৎ করে কেন এমন একটা দৃশ্য সে দেখা শুরু করে? রাত হলেই একটা প্রবল ভয় যেন তার পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। একটু একটু করে যেন সে চিৎকার করে তার কানের কাছে বলতে চায়, এই তো তুই, তোকে তো খুঁজছিলাম আমি, এতদিন ধরে তোকেই তো খুঁজছিলাম। এইবার পেয়েছি, এইবার তোর গলায় আমি ফাঁসির দড়ি পরিয়ে তোকে টানতে টানতে ঝুলিয়ে দেব। চারু দু হাতে নিজের কান চেপে ধরে। দিনের বেলায় এইসব হয় না, হয় রাত নামতে। বাকি দিনটা চারু কেমন যেন মনমরা হয়ে রইল। আগের অনেক কিছুই তার মাঝে মাঝে মনে পড়ে যায়, কিন্তু কথাগুলো কি সেটা ভালো করে বুঝে উঠতে পারে না। অনেক আগের কোনো একটা স্মৃতি ঝাপসা হয়ে চোখের সামনে ফুটে ওঠে। ঠিক যেভাবে অ্যান্টেনাওয়ালা টিভির চ্যানেলগুলো গন্ডগোল হলে ছবি ঝিরঝির করত, ঠিক তেমনভাবেই ঝাপসা স্মৃতিগুলো চোখের সামনে এসে আবার হারিয়ে যায়। চারু যেন নিজের মনেই জানলার ধারে বসে কাপড় বাঁধা হাতের দিকে তাকিয়ে বলে, আমি কি ভুলে গেছি? যেগুলো ভুলে গেছি সেগুলো মনে পড়লে কি সব ঠিক হয়ে যাবে? ও আমার কাছে বারবার আসে কেন? কি 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 চায় ও? চারুর মাঝে মাঝে ইচ্ছে হয় গলা ফাটিয়ে চিৎকার করতে, চিৎকার করে সব কিছু ভেঙে চুড়ে খান খান করে দিয়ে বলতে, আমার আমার কাউকে চাই না, বাড়ি ঘর পর পরিবার, কাউকে কাউকে চাই না। আমি 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 সব কিছু ছেড়ে চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব। সেদিন বিকালে বিপিন আসার সময় গ্রামের কবিরাজ নিবারণকে নিয়ে এলো। চারুকে দেখে তার হাতে নাড়ি পরীক্ষা করে সমস্ত কিছু দেখে নিবারণ বলল, রোগের লক্ষণ তো কোনো কিছু দেখছি না। মনে হয় উদ্বেগের কারণে কিছু হয়েছে। একে তো নতুন জায়গা, তারপর আচ্ছা বৌমা, একটা কথা আমায় বলো তো, এর আগে মানে বছর খানেকের মধ্যে কিংবা তার আগে ছোটবেলায় কখনো কোনো ব্যাপারে ভীষণ ভয় পেয়েছিলে? এমন কিছু যেটা তোমায় ধাক্কা দিয়েছে? চারু কিছু বলতে পারে না। কি বলবে তার তো তেমন কিছুই মনে পড়ে না। একটা ভুলে যাওয়া রোগ যেন তার হয়েছে। রোগটা কবে থেকে হয়েছে সে নিজেও জানে না। বিপিন বলে, আসলে ওর বিয়েটা দিয়েছিল ওর মাসির বাড়ির লোকেরা। ছোটবেলায় চারুর বাবা মারা যায়, একটু বড় বয়সে ওর মাও ওকে ছেড়ে, মানে ওর মা মারা যায়। তারপর চারুর মাসি ওকে মানুষ করেছিল। তারপর নাকি অনেক কিছু হয়েছে, সেসব আমিও ঠিক জানি না। তবে ওর মাসির বাড়িতেই চারু থাকতো, আর ওখান থেকেই ওর বিয়েটা। নিবারণ কিছুক্ষণ চারুর মুখের দিকে তাকালো। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। শরীরে রোগের লক্ষণ নেই, কিন্তু মনের ভেতর কোনো একটা রোগ থাকলেও এটা হতে পারে। চারুকে আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এসে বিপিন তার বাবাকে নিয়ে বারান্দার কাছে বসল। নিবারণ বলল, আমার মনে হয় ওর শরীরে কোনো রোগ নেই, রোগ রয়েছে ওর মনে। কোনো কারণে ভয় থেকে ব্যাপারটা হয়েছে। অনেক সময় ছোটবেলায় পাওয়া ভয় হঠাৎ করে আবার ফিরে এলে এমনটা হতে পারে। ভয়ের কারণে ভুল কিছু দেখছে। তুমি কিছু দেখেছো নাকি? আজ্ঞে না, মানে ব্যাপারটা হচ্ছে রাতের বেলা চারু যেন কিছু দেখে চিৎকার করে। এবার তখন সেখানে গিয়ে দেখলে দেখা যায় যে কিছুই নেই।
অথচ এমনভাবে ভয় পায় যেন সত্যি সত্যি ওখানে কিছু একটা আছে। আমার মনে হয় জায়গাটা একবার বদলে দেখা দরকার। অনেক সময় জায়গা বদলে গেলে এগুলো ঠিক হয়ে যায়। তোমরা এক কাজ করো, অন্য কোথাও গিয়ে অন্তত দিন 7 থেকে আসো। তোরা এক কাজ কর, তোরা কুসুমের বাড়িতে চলে যা। এমনিতেই তো বারবার মেয়েটা যাওয়ার কথা বলছিল। তোরা না হয় ওখানে গিয়ে দিন 7 ঘুরে আয়, আর এদিকের ব্যাপারটা না হয় আমি একটু সামলে নেব। হ্যাঁ, যা, তোরা ঘুরে আয়। বিপিন বারণ করেছিল, তার বাবা মা শুনলেন না। নতুন বউয়ের এমন একটা অবস্থা দেখে তারাও মনে মনে কেমন যেন ভেঙে পড়েছিলেন। তাছাড়া সমস্যার সমাধান না করলে তো গোটা জীবন এমন একটা ব্যাপার নিয়ে চলতে হবে। তার থেকে কয়েকটা দিন একটু সমস্যা করেই না হয়। পরদিন সকালে বিপিন আর তার নতুন বউ চারু চলে গেল বিপিনের বোন কুসুমের বাড়িতে। বাবা বৌদি, তাহলে তুমি এলে বলো? বিয়ের সময় কতবার বলে এসেছিলাম, আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। কেন আসবো না? আমি তো আসতেই চেয়েছিলাম, তোমার দাদাই তো এত দেরি করলো। কথাটা বলে চারু মুখ তুলে একবার তাকালো বিপিনের দিকে। বিপিন মুখে হাসলেও মুখ ফুটে কিছু বলল না। চারু যে একটু লাজুক সে নিজেও ভালোভাবে জানে। চট করে কোথাও যেতে চায় না, কিন্তু এখন সমস্যায় পড়ে এখানে আসতে হয়েছে। যদিও সমস্যার কথা কুসুমকে কিছুই বলা যাবে না। কুসুম কিন্তু চারুকে পেয়ে বেশ খুশি। সারাদিন তার সঙ্গেই থাকে আর দুজনে মিলে রান্নাবান্নার কাজ সেরে গল্প করে। বিপিনের হলো একটু অস্বস্তি। কুসুমের স্বামী অনাথের সঙ্গে বিপিনের খুব একটা বনে না, কারণ অনাথ ছেলেটা একটু অন্যরকম। এমনিতে ভালো, তবে বড় শান্তশিষ্ট ও চুপচাপ থাকতে ভালোবাসে। নিজের কাজকর্ম নিয়েই থাকে। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যায়। বিপিনের সঙ্গে যদিও সেদিন সন্ধেবেলা একটু আড্ডা হলো। আড্ডায় বসে কথায় কথায় বিপিন বলল, অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, বুঝলে? সেই হাট আর বাড়ি এইভাবেই চলছে। তোমার তো তাও হাটের ব্যাপার আছে, আমাদের তো জানোই। বিপিন তার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল। বাইরে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। পাশের ঘরে বসে কথা বলছিল কুসুম ও চারু। হঠাৎ করেই চারুর বীভৎস গলায় একটা চিৎকার শোনা যায় পাশের ঘর থেকে। ওই দেখো, ও আবার এসেছে, ওইখানে ও এসেছে। বিপিন তৈরি ছিল এমন কিছু একটা যে এখানেও হতে পারে, তার ধারণা মনে মনে তার বারবার ঘুরে ফিরে আসছিল। তাই চিৎকার শুনে আর দেরি করল না সে। অনাথ আর বিপিন দুজনে ছুটে গেল। পাশের ঘরে গিয়ে দেখতে পেল কুসুম বিছানার এক পাশে ভয়াবহ চোখে পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর চারু পড়ে আছে বিছানার এক পাশে। দু হাতে সে নিজের চোখ ঢেকে রয়েছে। চিৎকার করে সে একটা কথাই বলে চলেছে, ও আবার এসেছে, ওইখানে ও এসেছে। আর তার চোখের দৃষ্টি ঘরের অন্য পাশে একটা দেওয়ালের দিকে। ঠিক সেইখানে দেওয়ালের কাছে একটা আয়না রয়েছে। বিপিন হুট করে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল, তার আগেই অনাথ তার হাতটা চেপে ধরল। বিপিন অবাক অবস্থায় অনাথের দিকে তাকায়। অনাথের চোখে মুখে একটা অদ্ভুত ভাব। সে চোখের ইশারায় বিপিনকে ঘরে ঢুকতে বারণ করে, তারপর আঙুল তুলে দেখায় সোজা আয়নাটার দিকে। আয়নাটার দিকে তাকাতেই ঘরের ভেতরে জ্বলতে থাকা অল্প আলোতে বিপিন দেখতে পায় আয়নার ভেতরে কি যেন একটা দেখা যাচ্ছে। বিপিন সেই দিকে তাকায়, আর তাকাবার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা ভয় পাথরের মতো হয়ে ওঠে।
এইবার বোঝা যায় কুসুম কেন এতটা ভয় পেয়েছে। ঘরের ভেতরের আলোটা ঠিক সেই মুহূর্তে দপদপ করে ওঠে। আয়নার ভেতরে কখন যেন এসে দাঁড়িয়েছে একটা মূর্তি। তার গলায় একটা লাল রঙের কাপড়ের ফাঁস। ফাঁসটা আয়নার উপর পর্যন্ত উঠে গেছে। তার ঘাড়টা ভাঙা অবস্থায় একপাশে হেলে রয়েছে। মুখের দুপাশ থেকে বেয়ে নেমেছে রক্ত, কিন্তু ওটা কে? আয়নায় দেখতে পাওয়া গলায় ফাঁস লাগানো সেই বিভৎস মূর্তিটা যে একদম চারুর মতো দেখতে। আসবি না আমার কাছে, আসবি না আমার কাছে, চলে যা, চলে যা বলছি, চলে যা শয়তান। চিৎকার করে কথাগুলো বলল চারু। তারপরেই আচমকা কি যেন একটা হয়ে গেল। চারু হঠাৎ করে মেঝে থেকে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন ভয়ের বদলে একটা রাগ ছড়িয়ে পড়েছে। হঠাৎ সে ছুটে গেল আয়নার দিকে। ঘরের মধ্যে বাকি কেউ কিছু বুঝে ওঠার আগেই দুটো হাত দিয়ে চারু আঘাত করলো আয়নার ভেতরে। সেই প্রচন্ড আঘাতে আয়নাটা ভেঙে খান খান হয়ে গেল। অন্য কেউ দেখেনি, তবে আয়নার ওপর ধাক্কা দেওয়ার আগেই চারু মেঝে থেকে শক্ত কিছু একটা তুলে নিয়েছিল। আয়নার কাঁচটা ঝনঝন করে ভেঙে মেঝেতে পড়তেই অনাথ লাফিয়ে ঢুকলো ঘরের ভেতর, তার পিছনে বিপিন। অনাথ এগিয়ে গিয়ে প্রায় অচৈতন্য হয়ে আসা কুসুমকে বিছানায় শুইয়ে দিল। বিপিন গিয়ে যখন চারুকে তুলল, তখন চারু প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। বিড়বিড় করে কাঁপা কাঁপা গলায় চারু বলছে, ও আর ছাড়বে না, ও ছাড়বে না গো, ওই নিয়ে যাবে, নিয়ে যাবে। দেখো দাদা, চারুর যেটা হয়েছে সেটা কোনো সাধারণ রোগ নয়, আর এগুলো তার মনের ভুলও নয়। কবিরাজ তার রোগ ধরতে পারেনি সে কথা ঠিক, কিন্তু কিন্তু নিবারণ কবিরাজ মিথ্যে কথা বলেনি। সমস্যাটা ওর 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 মনেই কোথাও হচ্ছে। তবে সেটা ছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে। ওর পেছনে পেছনে নিশ্চয়ই কেউ এসেছে। কিন্তু কে? আর আর আয়নার মধ্যে যে মূর্তিটাকে দেখলাম তাকে তো একদম একদম চারুর মতো দেখতে। তাহলে তুমি জানো দাদা, এই বাগান আর পুকুরের ব্যবসাপত্র ছাড়া আমি মাঝে মাঝে অনেক বইপত্র পড়ি, আর তাছাড়া অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গে আমি মাঝে মাঝেই এখানে ওখানে ঘোরাঘুরি করেছি। সেটা তুমি আর কুসুম বেশ ভালোভাবেই জানো। এইসব করতে গিয়ে অনেক কিছুই আমি জেনেছি আর শিখেছি, বুঝলে? আর তার জন্যই বলছি, আজ যখন ওই ঘরে চারুর চিৎকার শুনে আমরা ছুটে গেলাম, তখন বুঝতে পেরেছিলাম আমি যে ওই ঘরে আরও একটা কেউ আছে। হ্যাঁ, আরও একজন কেউ। বিপিন অবাক হয়ে তাকিয়ে দেখে অনাথের চোখ দুটো কেমন যেন জলজল করছে। পাশের ঘরে এখন চারু আর কুসুম আলাদা আলাদা রয়েছে। কুসুম ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, বিপিনও ভয় পেয়ে গেছে। অনাথের একটা হাত চেপে ধরে সে বলল, আমাদের বাঁচা ভাই, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বউটার যদি কোনো বিপদ হয়ে যায়, আমার চারুর যদি কোনো বিপদ হয়, তাহলে আমি কি করব? এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বল ভাই, তুই আমাকে প্লিজ একটু বল। একটা উপায় আছে, কিন্তু এই বিপদ থেকে বাঁচার উপায় খুবই শক্ত। যদি সব ঠিকঠাক হয় তবেই এই বিপদ থেকে পুরোপুরিভাবে বাঁচা যাবে। আর এর সাবধান না হলে কিন্তু চারুর প্রাণটাও চলে যেতে পারে। কথাটা শুনে বিপিন কেমন যেন চমকে উঠল। চোখের সামনে বারবার ভেসে আসতে লাগলো চারুর মুখটা। বাড়িতে এক রাত্রের কথা মনে পড়ছে। বিপিনের গোটা শরীর কেমন যেন ভয় পাথরের মতো হয়ে গিয়েছিল। সেদিন রাতে বিপিনের ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙতেই বিপিন দেখতে পেল চারু বিছানায় নেই। কি হলো? চারু কি বাইরে গেল নাকি?
কথাটা ভেবে পাশ ফিরে শুতে যাবে এমন সময় তার মনে হলো বিছানার ওপরে কে যেন একটা নড়ানড়ি করছে। হ্যারিকেনের আলোটা এক পাশেই ছিল। সেই আলোতে সামনের দিকে তাকিয়ে সে দেখতে পেল চারু কখন যেন বিছানার উপরে উঠে দাঁড়িয়েছে। বাঁশের ওপর ঝুলতে থাকা একটা লাল রঙের কাপড় নিজের গলায় আস্তে আস্তে জড়িয়ে নিচ্ছে। চারুর দুটো চোখ যে বন্ধ সেটুকু ভালোভাবে বোঝা যায় না। মাথার চুলগুলো মুখের সামনের দিকটায় ছড়িয়ে পড়েছে। লাল কাপড়টা দিয়ে সে নিজের গলায় ফাঁস জড়িয়ে কি যেন করতে চাইছে। ধড়ফড় করে বিছানায় উঠে পড়ে বিপিন চারুর দুটো পা জড়িয়ে ধরে বলে, কি করছো চারু? এটা তুমি কি করছো? হঠাৎ করেই চারু যেন থেমে যায়। তার লাল কাপড়ের বাঁধন দেওয়া হাতটা থেমে যেতেই ফাঁসটা তার গলায় জড়িয়ে পড়ে। এক ঝটকায় মাথার চুলগুলো সরিয়ে ফেলতেই বিপিন দেখতে পায় চারুর দুই চোখ বন্ধ, কিন্তু তার মুখটা অদ্ভুতভাবে খোলা। একটা অদ্ভুত গন্ধময় নিঃশ্বাস বেরিয়ে আসছে তার মুখ থেকে। ঘরের ভেতরটা সেই নিঃশ্বাসে ভরে গেছে। হিংস্র গলায় চারু বলতে লাগলো, খেয়ে ফেলবো আমি তোকে, আমি ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। অদ্ভুত ভয়ঙ্কর গলাটা শুনে অন্য কেউ মনে হলেও সেই মুহূর্তে চারুকে একলা সেখানে ছেড়ে সেখান থেকে সরে পড়তে বিপিন কিন্তু পারল না। এই অল্প দিনের মধ্যে হলেও চারুকে সে বড্ড ভালোবেসে ফেলেছে। আরো শক্ত করে জড়িয়ে ধরল সে চারুকে। না না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না তোমায়। তুমি এমন কেন করছো? আমি তোমায় আরো ভালো ডাক্তার দেখাবো। তোমায় শহরে নিয়ে যাব, বড় শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। তারা তোমায় সম্পূর্ণ সুস্থ করে দেবে। তুমি এমন করো না, তুমি এমন করো না। চারু অদ্ভুতভাবে হাসতে লাগলো। ফাঁসের দড়ি গলায় লাগানো অবস্থায় তার মাথাটা উপরের দিকে উঠতে লাগলো। মাথার চুলগুলো যেন থরথর করে কাঁপছে। ঘরের মধ্যে আধো অন্ধকারে চারুর মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না বিপিন, তবুও বুঝতে পারছে তার চোখ এখনো বন্ধ। ঠিক আগের মতোই ভয়ঙ্কর গলায় কিছু শুনতে পাবে বলেই ভেবেছিল বিপিন, কিন্তু তার বদলে কান্না ভেজা ভয় পাওয়া গলায় চারু বলল, আমায় বাঁচাও, আমায় নিয়ে যাবে, আমায় নিয়ে যাচ্ছে, বাঁচাও আমায়। এটা চারুর নিজের গলা। কান্না ভেজা ভয় পাওয়া গলা শুনে বিপিন আর বসে থাকতে পারল না। ঝট করে উঠে চারুর গলা থেকে ফাঁসের দড়িটা খুলতে যাবে এমন সময় চারুর মাথাটা আরো একবার যেন ঝটকা খেল। আবার সেই বিভৎস ভয়ঙ্কর গলায় কে যেন বলতে লাগলো, খবরদার বলছি, খবরদার ওই দড়িতে হাত দিবি না, দিলে ওর সাথে সাথে তোকেও নিয়ে যাবো আমি। কি ভেবেছিস আমি তোদের এমনি ছেড়ে দেবো? কিন্তু তুমি কে? আর চারু কোথায়? তুমি যদি কথা বলো তাহলে চারু কোথায়? চারু আমার কাছেই আছে, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। একটু একটু করে ওকে আমি নিয়ে যাব। আর যেদিন পুরোটা নিয়ে যাব সেদিন এই ফাঁসের দড়ি ওর গলায় আমি পড়াবই। একটা ঝটকায় বিপিনকে বিছানায় ফেলে দিল চারু। তারপর চারুর একটা পা আস্তে আস্তে উঠে এলো বিপিনের বুকে। একটা প্রচন্ড চাপ বিপিন অনুভব করতে পারল নিজের বুকে। চারু, 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 চারু। প্রাণপণে সে দুটো পা সরাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপরেই কি যেন একটা হয়ে গেল। গলার ফাঁসটা আলগা করে চারু উল্টো দিকে ঢলে পড়ল বিছানার উপরে। বিপিন তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে ধরল। জ্ঞান ফিরতেই চারু ভয় পাওয়া ও কান্না ভেজা গলায় বলল,
কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি আবার কি ঘুমের ঘরে কিছু করেছি? চারুর এমন মুখ দেখে মুখ ফুটে কিছু বলতে পারল না বিপিন। তাকে জড়িয়ে ধরল নিজের বুকে। চারু বিপিনের বুকে মুখ রেখে কান্নায় ভেঙে পড়ল সেই রাতে। কিছুদিন আগের কথা মনে পড়ে গেল বিপিনের। একটা অদ্ভুত কোনো ব্যাপার যে ঘটছে সেটা সে নিজেও বুঝতে পারল। এমনকি নিবারণ কবিরাজও ধরে ধরে তাকে এমন কিছুই ইঙ্গিত দিয়েছিল। তাই অনাথের কথা শুনে বিপিন বলল, তোমার কাছে যদি কোনো উপায় থাকে, মানে চারুর কিছু হোক, সেটা আমি চাই না। চারুর পেছনে কোনো অশরীরী আত্মা লেগেছে। সে এত সহজে ওকে ছাড়বে না। তাই তাকে ছাড়াতে গেলে দুটো কাজ আমাদেরকে করতেই হবে। প্রথমে চারুর শরীরে সেই প্রেতকে ডেকে আনতে হবে, আর তারপর তার অতৃপ্ত কাজ সম্পন্ন করাতে পারলেই সে মুক্তি পেয়ে যাবে। না হলে যেভাবে সে চারুকে ধরেছে তাতে কিন্তু এত সহজে তাকে ছাড়ানো যাবে না। তান্ত্রিক, ওঝা এই সমস্ত করেও কিছু হবে না? বিপিনদা, অনেকটা সময় কেটে গেছে। একটু একটু করে সে চারুকে নিজের কবজা এনে ফেলছে। এখন তান্ত্রিক ওঝা করে ওকে তাড়াতে গেলে উল্টে কিন্তু বিপদটা চারুরই হবে। তাই আমি তোমাকে বারবার বলছি যে আমি যে উপায় বলছি সেই উপায়েই একমাত্র চারুকে সুস্থ করা যায়। যদি আর কিছু করার না থাকে তাহলে তুমি যা বলছো সেটাই হোক, কিন্তু তুমি কি করবে? পরদিন অনাথ সকালের দিকে বেরিয়ে পড়েছিল। সেদিন বাকি রাতটা বিপিন চারুর কাছাকাছি রইল। রাতে আর ঘুম হলো না। কুসুম কিন্তু বেশ ভয় পেয়েছিল। রাতের বেলা অনাথ তাকে সব কথা বুঝিয়ে বলেছিল। দুপুরে অনাথ যখন ফিরে এলো তখন তার সঙ্গে একটা ব্যাগ, আর সেই ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিসপত্র। সন্ধ্যা হওয়ার একটু আগে আগেই একটা ঘরের দরজা জানলা সবকিছু ভালো করে বন্ধ করে সেখানে একটা বিশেষ আয়োজন করতে লাগলো অনাথ। সমস্ত কাজ সেরে সন্ধ্যের একটু আগে আগেই কুসুম আর চারুকে নিয়ে ওরা ঢুকলো সেই ঘরে। দরজাটা বন্ধ করে ঘরের জানলাগুলো বন্ধ করে রাখলো। অনাথ গোটা ব্যাপারটা সহজ কথায় বুঝিয়ে দিল। চারু বসবে ঘরের ঠিক মাঝখানে, অনাথের সোজাসুজি, আর অনাথের পিছনের দিকে দুদিকে বসবে বিপিন আর কুসুম। ওরা চারজনেই থাকবে একটা বিশেষ গণ্ডির মাঝে। সেই গণ্ডি তৈরি করবে অনাথ। তারপর সে শুরু করবে নিজের কাজ। গণ্ডিতে বসার আগে বিপিন অনাথের হাত চেপে ধরে। ভাই ভাই কোনো বিপদ হবে না তো? হ্যাঁ? অনাথ তাকে আশ্বস্ত করল, কিন্তু সে নিজেও জানত না আসলে এরপরে কি হতে চলেছে। চারু কিন্তু কিছুতেই গণ্ডির মধ্যে বসতে চাইল না। এখনকার চারু যেন সম্পূর্ণ আলাদা। আমার কিছু হয়নি, শুধু শুধু কেন আমি এখানে বসবো? তোমরা বুঝতে পারছো না আমি ঠিক আছি। তুমি যে ঠিক আছো সে কথা তো আমিও জানি, কিন্তু কিছু একটা সমস্যা তো হচ্ছে। কাল রাতে তুমি যেভাবে চিৎকার করেছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর আয়নার মধ্যে যাকে আমরা দেখতে পেয়েছিলাম তাকে তো অবিকল তোমার মতোই দেখতে। কথাটা চারুর মাথাতেও ছিল, কিন্তু এখন সে ওইসব কিছুই শুনতে চাইছিল না। তার ভালো লাগছিল না। এই ঘরটা থেকে সে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার কথা ধোপে টিকল না। কুসুম আর বিপিন মিলে তাকে জোর করে বসালো সেই গণ্ডির মাঝে। অনাথ একসময় তন্ত্রচর্চা করেছে সামান্য। বেশ কিছু প্রক্রিয়া তার জানা ছিল। এমন অনেক বিশেষ প্রক্রিয়া সে জানত যেগুলো চট করে অন্য কেউ আয়ত্ত করতে পারেনি। ঘরের সমস্ত দরজা বন্ধ করে জানলার একটা মাত্র পাল্লা খোলা রেখে সে নিজের কাজ শুরু করল।
প্রথমে ধুনোর ধোঁয়ায় ঘরের চারপাশটা ভরে উঠল। ঘরের চারপাশে 10টা মোমবাতি জ্বলছে, আর চারুর ঠিক সামনে জ্বলছে একটা মোমবাতি। অনাথ কি সমস্ত যেন মন্ত্র পড়তে লাগলো। আস্তে আস্তে ঘরের ভেতরটা ধুনোর ধোঁয়ার সঙ্গে সঙ্গে আরো কিসের যেন একটা গন্ধে ভরে উঠল। ধুনোর মধ্যে কি যেন বারবার ছড়িয়ে দিচ্ছিল অনাথ। কুসুম আর বিপিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কুসুমের বারবার মনে পড়ছিল কাল সন্ধেবেলায় দেখা সেই দৃশ্যটার কথা। ওরা চুপ করেই বসেছিল বিছানায়। অনেকক্ষণ ধরে কথা বলে চারু যেন হাঁফিয়ে উঠেছিল। কুসুম চারুর দিকে তাকিয়ে হাসছিল। মেয়ে দেখতে গিয়ে তার মা ফিরে এসে কুসুমকে বলেছিল, মেয়ে আমার বেশ পছন্দ হয়েছে, তোর বাবারও পছন্দ হয়েছে। যেমন তার মুখের গড়ন, তেমনই তার গায়ের রং। মেয়ে বড্ড লাজুক। তোর তো দাদার সঙ্গে কিন্তু বেশ ভালো মানাবে বল। তাহলে এবার দাদাও বিয়ে করে বাড়িতেই থাকবে, সারা দিন ওই হাটে হাটে ঘুরবে না। এবার বৌদিকে বলবে দাদাকে বেঁধে রাখতে একদম ঘরে। সেটাই তো চিন্তা রে। সবকিছু ভালোই ভালোই হলেই হলো। আমরা আর কতদিন, আর বছর কয়েক পেরোলেই তো আমাদের যাওয়ার সময় হয়ে আসবে। সমস্ত কিছু বিপিনকে আর বউকে নিজের হাতে সামলাতে হবে। এখন ভালোই ভালোই বিয়েটা দিতে পারলেই হয়। তবে ওইটাই চিন্তা রে, মেয়েটা মাসির বাড়িতে থাকে। বাবা মায়ের ব্যাপারে মাসির বাড়ির লোকেরা তেমন তো কিছু বলল না। ছোটবেলায় নাকি মা মারা যায়, বড় বয়সে বাবা মারা গেছিল। এমন একটা মেয়েকে বাড়িতে বউ করব। আরে তাতে কি হয়েছে, মেয়ে ভালো হলেই তো হলো। তুমি তো বলছো মেয়েটা ভালো, তাহলে তাছাড়া এই বাড়িতে এলে তো সে এই বাড়িরই মেয়ে হয়ে যাবে। আমি তো তোমাকে চিনি। বিছানায় শুয়ে চারুর দিকে তাকিয়ে এই সব কথাই ভেবে চলেছিল কুসুম। হঠাৎ করে চারুর মুখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। চারুর দুটো চোখ যেন আস্তে আস্তে বিস্ফারিত হয়ে যাচ্ছে, যেন প্রচন্ড ভয়ের কিছু সে সামনে দেখতে পাচ্ছে। চারুর বিস্ফারিত হয়ে আসা দুটো চোখ, মুখের চোয়াল আস্তে আস্তে ফাঁক হয়ে আসা, সব কিছু কুসুম একটু একটু করে দেখতে পাচ্ছিল। ঘটনাটা ঘটেছিল মুহূর্তের মধ্যে, কিন্তু কুসুমের যেন মনে হয়েছিল প্রত্যেকটা সেকেন্ড সে আস্তে আস্তে অনুভব করতে পারছে। প্রচণ্ড চিৎকার করে চারু দু চোখটা হাত দিয়ে ঢেকে রেখেছিল। আর ঠিক তখনই কুসুমের মনে হয়েছিল ঘরের ভেতরে তার পেছন দিক থেকে মাথার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। আস্তে আস্তে মাথাটা ঘুরিয়েছিল, কারণ ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ঘরের ভেতরে কেউ আসতে পারবে না। দুই নারীর গোপন কথার সময় এখানে কারুর উপস্থিতি কাম্য নয়, তা বলে দিতে হয় না। কিন্তু কুসুম মুখ ঘুরিয়ে দেখতে পেয়েছিল একটা অদ্ভুত জিনিস। ঘরের মধ্যে কোথাও কিচ্ছু নেই, অথচ দেওয়ালের কাছে আয়নাটায় দাঁড়িয়ে রয়েছে চারু। চারুর মাথাটা হেলে রয়েছে একপাশে। যে কাপড়টা পরে চারু এখন বিছানায় বসে, সেই কাপড়টাই তার পরনে। লাল রঙের একটা দড়ির ফাঁসে গলাটা যেন বাঁধা। মাটি থেকে তার পাটা খানিকটা উপরে। মুখের দুপাশ থেকে নেমে আসছে রক্ত, কিন্তু কিন্তু চোখ দুটো, ওই দুটো চোখ যেন একভাবে তাকিয়ে আছে কুসুমের দিকে। দৃশ্যটা দেখে কুসুম ভীষণ চমকে উঠে নিজেকে সামলাতে পারেনি। এখন গণ্ডিতে বসে সেগুলোই মনে পড়ছিল। গোটা ঘরটা যখনই ধোঁয়ায় আস্তে আস্তে ভরতে লাগলো,
তখনই কুসুমের মনে হতে লাগলো ঘরের ভেতরে কেউ যেন এসে উপস্থিত হয়েছে। অনাথ বিপিন দুজনেই এই ব্যাপারটা বুঝতে পারছিল। চারু একটু আগে বিড়বিড় করে কি যেন বলছিল, কিন্তু এখন তার মুখে আর কোনো কথা নেই। তার বদলে একটা গুনগুন করে বলতে থাকা সুর যেন ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে। কে যেন গুনগুন করে উঠছে, খুব ভালো করে কান পাতলে বোঝা যায় কে যেন বলছে, এক যে ছিল চারু পারু একাইতে ঠাই, রইল চারু গেল পারু ভুলে গেল সবাই। এমনই কিছু একটা গুনগুন করে কে যেন গেয়ে চলেছে। ওদের মনে হতে লাগলো এই কথাগুলো চারুর মুখ থেকে ভেসে আসছে, কিন্তু গলাটা চারুর মতো নয়। অনাথ যতটা সম্ভব নিজের গলা গম্ভীর করে বলল, কে তুই? কেন এসেছিস? কোনো কথা নেই। ঘরের ভেতর হঠাৎ করে কে যেন খিলখিল করে হেসে উঠল। ধোঁয়া আর মোমবাতির আলোয় আধো অন্ধকারের মধ্যে ভালো করে কিছুই দেখা যায় না। তবুও ধোঁয়ার মধ্যে দিয়েই সবাই কোনো রকমে দেখল বেশ খানিকটা দূরে চারু গণ্ডির মধ্যে থাকা অবস্থায় তার মাথা নিচু হয়ে এসেছে, চুলগুলো ঝুঁকে পড়েছে সামনের দিকে। এতটাই ঝুঁকে পড়েছে যে সামনে রাখা মোমবাতিটা আরেকটু সামনে থাকলে তার চুলে আগুন ধরে যেত। কে তুই? বল কে তুই? আমি পারু। গলাটা চারুর, অথচ তার গলা থেকে যেন অন্য কেউ একজন অদ্ভুতভাবে কথা বলছে। তার গলা শুনে বিপিন, কুসুম, এমনকি অনাথ পর্যন্ত কেমন যেন অবাক হয়ে গেল, যেন একসাথে দুটো গলা মিলেমিশে আসছে। একটা অদ্ভুত গলার শব্দ আর তার সঙ্গে একটা হাসির রেশ, যেন সেই শব্দগুলোকে একসাথে জড়িয়ে ধরে বেরিয়ে আসতে চাইছে চারুর গলা থেকেই। কিন্তু ওর কাছে তুই কেন এসেছিস? কেন চারুর জীবনটাকে তুই এমন করে দিচ্ছিস? তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য ধীরে ধীরে চারু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। আর আমায় যে মরতে হয়েছিল, আমাদের ওই চারুর জন্যই মরতে হয়েছিল। তখন তো সেটা কেউ দেখেনি, কেউ বোঝার চেষ্টা করেনি। কেন কেন আমায় মরতে হয়েছিল? চারুর সঙ্গে তোর সম্পর্ক কিসের? চারু আর আমি ছিলাম যমজ বোন। আমরা দুজনে একসাথে বড় হয়েছি। আমাদের দুজনকে দেখতে এতটাই একরকম ছিল যে কেউ আমাদের আলাদা করতে পারতো না। এমনকি আমাদের কপালের তিলটা পর্যন্ত ছিল দুজনের একই জায়গায়। ছোট থেকে একসাথেই আমরা বড় হই। ছোটবেলায় মা মারা গিয়েছিল, বাবাই আমাদেরকে একা মানুষ করেছিল। এখান থেকে অনেক দূরে গ্রামে আমরা বাস করতাম। ছোট থেকে আমাদের স্বপ্ন ছিল আমাদের বিয়ে হবে এক বাড়িতে। তাই নিয়ে আমরা দুজন মিলে একটা গানও তৈরি করেছিলাম। চারু পারুর বিয়ে হবে, এক বাড়িতেই যাব, এক হাঁড়িতেই রান্না হবে, সবাই মিলে খাবো। কিন্তু যতই আমরা বড় হতে লাগলাম ততই চারু কেমন বদলে যেতে লাগলো। আমার সব কিছুতেই ও হিংসা করতো। ওর চেয়ে আমি একটু বেশি বুদ্ধিমান ছিলাম। চারুর চেয়ে আমি ঘরের কাজ বেশি ভালোভাবে করতে পারতাম। বাবা চারুর চেয়ে আমায় বেশি ভালোবাসত। একদিন গ্রামের একটি ছেলের সঙ্গে আমি সন্ধ্যেবেলায় কথা বলেছিলাম, সেটা চারুর চোখে পড়েছিল। আর এটা নিয়ে সে বাবাকে অনেক মিথ্যে কথা রং জড়িয়ে বলেছিল। সেদিন বাড়িতে ফিরেই বাবা আমার উপর প্রচণ্ড রেগে গেল। বাবা এসব কিছুতেই পছন্দ করতো না, কিন্তু সেই ছেলে আমাদের গ্রামেরই ছেলে, তার সঙ্গে অন্য কোনো কিছুই আমার ছিল না। আমি
আমি এমনি কথা বলছিলাম, কিন্তু বাবা সেদিন বুঝলো না কি কারণে যেন বাবার সেদিন মাথা এমনি গরম ছিল যে বাবা আমায় প্রচন্ড মারলো। দুঃখে অপমানে সেটা সইতে না পেরে আমি একটা লাল কাপড় নিয়ে তাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লাম। পরদিন সকালে সমস্ত ব্যাপার দেখে বাবা প্রচন্ড কষ্ট পেল, কিন্তু চারু কষ্ট পেল না। চারুর পথের কাঁটা যে পরিষ্কার হয়ে গিয়েছিল, এবার সবকিছু সে একাই করতে পারবে। এরপরে বাবা চারুকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। বাবার শরীর খারাপ হওয়ার পর চারু গিয়ে পৌঁছলো মাসির বাড়ি। সেখান থেকে বিপিনের সাথে তার বিয়ে হয়েছে। যে ঘটনা ঘটেছে সে তো অনেক বছর আগের, তাহলে তুই এতদিন পরে ফিরে এসেছিস কেন? আমি যে মুক্তি পাইনি, আমার মুক্তি হয়নি। যে অন্যায় চালু করেছে সে অন্যায়ের শাস্তিও তো তার হয়নি। তাই আমি এখান থেকে যেতে পারিনি। আমি ওদের আশেপাশে সব সময় থাকতাম। সেদিন রাতের বেলা চারু আনমনি আমাদের ছোটবেলার সে কয়েকটা গান করছিল। তখনই আমি ওর কাছে গিয়ে পৌঁছই। জানি না কি একটা কারণে সেদিন চারু আমায় দেখতে পেয়েছিল, আর তারপর থেকেই চারু আমায় বারবার দেখতে পায়। কিন্তু এভাবে তো সবকিছু চলতে দেওয়া যায় না। চারুকে তোকে ছাড়তেই হবে। এতক্ষণ ধরে চারু শান্ত ধরা গলায় কথা বলছিল। গলাটা একটু অদ্ভুত মনে হলেও মনে হচ্ছিল প্রচণ্ড কষ্ট পাওয়ার পরে মানুষ যখন কষ্টের কথা ব্যক্ত করে সেইভাবে কথা বলছে। কিন্তু এই কথা শুনে সে অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর তীব্র হিংস্র গম্ভীর গলায় বলল, কোথাও যাব না আমি, এখান থেকে আমি কোথাও যাব না। চারুর সঙ্গে আমি থাকবো। যেভাবে কথা দিয়েছিলাম বিয়ের পর আমরা এক বাড়িতেই থাকবো, ঠিক সেইভাবেই চারুর সঙ্গেই আমি থাকবো। ও ছাড়া আমায় আর কেউ দেখতে পাবে না। প্রত্যেকদিন রাতের অন্ধকার হলে আমি চারুর কাছে আসবই। অনাথ কিছু একটা বলতে যাবে, তার আগে বিপিন চিৎকার করে বলে উঠল, কিন্তু এরকম চললে তো আমার চারু মারা যাবে, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? চারুকে যে এখনো আমি বাঁচিয়ে রেখেছি সেটাই তোদের ভাগ্য। তাহলে এই দেখ। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত হাসি আর চারুর মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো তীব্র চিৎকার। বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। ওরা সেই আধো অন্ধকারে ধুনোর ধোঁয়ার মধ্যে দেখতে পেল চারুর শরীরটা আস্তে আস্তে সেই গণ্ডিতে কেমন যেন ভেঙে চুড়ে মুছে যাওয়ার মতো হচ্ছে, যেন প্রবল যন্ত্রণায় তার গোটা শরীর মুছড়ে যাচ্ছে। খবরদার এমন কিছু করবি না বলছি। ছেড়ে দে ওকে। ছেড়ে দেব, কিন্তু ওকে সবটা স্বীকার করতে হবে যে ওর জন্যই আমি মরতে হয়েছিল। যতদিন ও স্বীকার করবে ততদিন পর্যন্ত আমি ওকে ছেড়ে কোথাও যাব না। চারু আবার স্বাভাবিক হয়ে এলো। পেছন থেকে কুসুম বলল, আমি বলছি তোমায়, আমি তো বলছি, আমি বৌদিকে সব বুঝিয়ে বলবো। সে সবকিছু স্বীকার করবে। তুমি এখন চলে যাও, না হলে তোমার জন্য আমরা সবাই চিন্তায় শেষ হয়ে যাব। চারুর মুখ থেকে এবার গোঙানির মতো কান্না বেরিয়ে আসতে লাগলো। আসলে চারু নয়, চারুর মধ্যে থাকা পারু কাঁদছে আর বলছে, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? কোনো দোষ ছিল না। আমার চারুকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। সবকিছু চারুর জন্যই আগে করতাম আমি, ওই আমার এত বড় সর্বনাশ করলো। বিপিন, কুসুম, অনাথ অবাক হয়ে শুনতে লাগলো। এই একই গলায় কথাগুলো মাঝে মাঝেই বদলে যাচ্ছে।
কখনো সে কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা বলছে, কখনো চিৎকার করে রাগের কথা বলছে। এমন সময় সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের জানলার পাল্লাটা দড়াম করে শব্দ করে বন্ধ হয়ে গেল। অনাথ উঠে এগিয়ে গেল গণ্ডির দিকে। ততক্ষণে চারুও জ্ঞান হারিয়ে ফেলেছে সেই গণ্ডির ভেতরে। সেদিন ভোরের দিকে চারু সমস্ত কথা শুনল। তার চোখে তখন জল চলে এসেছে। সে আস্তে আস্তে বলল, বাবার মৃত্যুর সময় আমি অনেক বড় একটা ধাক্কা খেয়েছিলাম। সে সময়ের কথা আমার ভালোভাবে কিছু মনে ছিল না। মাসির বাড়িতে এসে সবকিছু যেন নতুন করে শুরু হয়েছিল। মাসি কিংবা মেশো কেউ আমায় আগের কথা কখনোই বলতো না। সেসব বললে আমি নিজেই কষ্ট পাবো তাই। তবে এখন আমার সব মনে পড়েছে। আমার জন্যই, আমার হিংসার জন্যই পারুকে সেদিন মরতে হয়েছিল। পারু এখনো আমাদের আশেপাশেই আছে চারু। তুমি তার কাছে ক্ষমা চাও। তাকে বলো তোমাকে ক্ষমা করে দিতে। পারু তোমায় সত্যিই ভালোবাসে। না হলে মৃত্যুর পরে এত অতৃপ্তি নিয়েও সে তোমার কিন্তু কোনো ক্ষতি করেনি। প্রত্যেকবার শুধু তোমায় দেখা দিয়েছে তোমার দোষের স্বীকারোক্তি চাওয়ার জন্য। তখন দিনের বেলা। ঘরের মধ্যে অনাথ, কুসুম, বিপিন, চারু সবাই বসে আছে। চারু হাত জোড় করল। তার চোখের কোলবে নেমে আসছে জল। অদৃশ্য কারুর উদ্দেশ্যে হাত জোড় করে চারু বলতে লাগলো, আমায় ক্ষমা করে দে পারু, আমায় ক্ষমা করে দে। সেদিন আমার করা সামান্য একটা ফুলের ফল যে এমন হবে সেটা আমি নিজেও সত্যি জানতাম না। আমি শুধু বাবাকে বলে তোকে কথা শোনাতে চেয়েছিলাম, মার খাওয়াতে চেয়েছিলাম। তার জন্য যে তুই বোকার মতো এমন কিছু করবি আমি সত্যি জানতাম না। পরের জন্মে যেন আমি আবার তোর মতন একটা বোন পাই। চারু হাউমাউ করে কাঁদতে লাগলো। ঘরের ভেতর সেদিন আর কেউ কোনো কথা বলার সুযোগ পেল না। দুদিন দেখতে দেখতে কেটে গেল, আর কিন্তু কিছুই হয়নি। অনাথ দুটো লাল সুতোয় কবচ তৈরি করে দিয়েছিল। সেটার একটা চারুর হাতে বেঁধে দেওয়ার কথা বলেছিল। তবে শেষ পর্যন্ত তাদের আর কোনো কবচেরই প্রয়োজন হয়নি। বছরখানেক পরে চারুর কোল আলো করে এসেছিল এক কন্যা সন্তান। মেয়ের মুখ দেখে রক্তে লেপ্টে থাকা তার কপালে চুমু খেয়ে চারুর মুখ থেকে প্রথম যে কথাটা বেরিয়ে এসেছিল সেটা হলো, আমি ঠিক জানতাম পারুর অভিমান কমেছে, সে ফিরে আসবেই। আর ও ফিরেও এসেছে। আজ থেকে ওর নাম পারু। বিপিন খুব খুশি হয়েছিল। তার বাবা, মা, কুসুম, অনাথ সকলেই খুশি হয়েছিল। মানুষের হিংসা তাকে যে কত নিম্নতর পর্যন্ত নিয়ে যেতে পারে তা চারুর গল্প না শুনলে কেউ বুঝতে পারবে না। তবে সেই মানুষটাও যে একসময় বদলে যেতে পারে সেটা চারুকে দেখলেই বোঝা যায়।